ব্রেস্ট যে স্যাগি হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া সেটা খুবই কমন কিন্তু একটি প্রবলেম আসলে। কারণ আমাদের একটা বয়সের পরে ন্যাচারালি আমাদের কোলাজেন ইলাস্টিন সিনথেসিসটা কমে আসে। তো তখন দেখা যায় আমাদের ব্রেস্ট টিস্যুগুলো খুব বেশি ল্যাক্স হয়ে যায়। প্লাস পাশাপাশি যাদের ব্রেস্ট ফিডিং মমরা আছে তাদের ক্ষেত্রে তো অনেক আরো বেশি এটা অ্যাগ্রাভেটেড হয়ে যায়। ব্রেস্টটা একদম সেগি হয়ে যায়। একদমই দেখা যায় যে কোনো শেপটা নষ্ট হয়ে যায়। হ্যালো, আমি ডক্টর নাবিহা চৌধুরী, কনসালটেন্ট ডার্মাটোলজি হিসেবে নিয়মিত রোগী দেখছি ইন ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড অলসো ইন লামানো লেজার অ্যান্ড ডার্মান মেডিকেলে। অনেক ফিমেল পেশেন্ট আসেন যারা আসলে একটা বয়সের পরে যাদের অনেক বেবি হয়েছে, ব্রেস্ট ফিডিং করা হয়েছে বা প্রেগনেন্সির পরবর্তীতে স্কিন বা বডির পার্টের অনেক চেঞ্জেস এসেছে, কিন্তু তারা হয়তো বা এই কারণে নিজের কনফিডেন্সটা লুজ হয়ে যাচ্ছে, একটা ভালো আউটফিট পরতে পারছেন না, অথবা মানুষের কথাও শোনা লাগছে। তো সেটা নিয়ে আজকে আসলে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের যে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট যে স্যাগি হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া সেটা খুবই কমন কিন্তু একটি প্রবলেম আসলে। কারণ আমাদের একটা বয়সের পরে ন্যাচারালি আমাদের কোলাজেন ইলাস্টিন সিনথেসিসটা কমে আসে। তো তখন দেখা যায় আমাদের ব্রেস্ট টিস্যুগুলো খুব বেশি ল্যাক্স হয়ে যায়। প্লাস পাশাপাশি যাদের ব্রেস্ট ফিডিং মমরা আছে তাদের ক্ষেত্রে তো অনেক আরো বেশি এটা অ্যাগ্রাভেটেড হয়ে যায়। ব্রেস্টটা একদম সেগি হয়ে যায়। একদমই দেখা যায় যে কোনো শেপটা নষ্ট হয়ে যায়, অথবা অনেকের দেখা যায় বয়সের সাথে সাথে তাদের ব্রেস্টে ছোট হয়ে যাচ্ছে বা আবার ঝুলে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় যে সাডেন একটা ওয়েট লস হয়েছে, তখনও কিন্তু ব্রেস্টের শেপটা নষ্ট হয়ে গেছে, ঝুলে গেছে, রিঙ্কেল পড়ে গেছে ব্রেস্টে। এই ধরনের রোগী আসলে অনেক আসেন যারা আসলে তাদের কনফিডেন্স একদমই লুজ হয়ে যায়, তাদের অ্যাপিয়ারেন্সে অনেক সমস্যা দেখা দেয়। তো এটা নিয়ে আসলে আমরা দেখা যায় ওপেনলি ডিসকাস করতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এগুলো সবকিছু সলিউশন কিন্তু আছে। অবশ্যই আমাদের ডিজিজ হবে, আমাদের চেঞ্জেস আসবে, সেটার কিন্তু ট্রিটমেন্টও আসছে। তো সেক্ষেত্রে ব্রেস্টের ক্ষেত্রে আমি বলবো আমরা ব্রেস্ট পিআরপি করে থাকি, যেটার মাধ্যমে ব্রেস্টে পিআরপি থেরাপিটা যেটা করে আপনার ব্লাড থেকে নেওয়া, এটি একটা গ্রোথ সেল থেকে আমরা সেন্ট্রিফিউজ করে এটাকে আবার আলাদা করে নিয়ে কিন্তু ইনজেক্ট করা হয়। তো যেটার মাধ্যমে যে পিআরপি কাজই হচ্ছে যে সেলুলার গ্রোথটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া, রিজেনারেশন করা, নতুনভাবে ব্লাড ভেসেলস, নতুন সেল তৈরি করা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেই পিআরপি থেরাপি যদি আমরা করে থাকি ব্রেস্টে, সেক্ষেত্রে আমাদের ব্রেস্টে কোলাজেন ইলাস্টিন স্টিমুলেশনটা অনেক বেড়ে যায়, ব্রেস্টটা টাইটেনিং হয়, ব্রেস্টের যেই আনহেলদি লুকটা একদম লুক ডিফারেন্ট হয়ে যায়, ব্রেস্টে অনেক বেশি চেঞ্জেস চলে আসে। প্লাস আপনাদের যে টাইটেনিং এর যে প্রবলেমটা, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট হাইফু করা যেতে পারে, যেটা হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়। সেটা কিন্তু আমরা ব্রেস্টের একদম ভিতরে ডিপ লেয়ার পর্যন্ত একটা আল্ট্রাসাউন্ড ওয়েভ দিচ্ছি, সেটার মাধ্যমে ব্রেস্টের কোলাজেন ইলাস্টিন সিনথেসিসটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা ব্রেস্টের থ্রেড লিফটিং করতে পারি। যাদের ব্রেস্ট অনেক বেশি স্যাগি হয়ে গেছে তাদেরকে লিফট আপ একটা লুক দেওয়ার জন্য আমরা কিন্তু ব্রেস্টে থ্রেড লিফটিংটা করে থাকি। সেটিরও কিন্তু অনেক জনপ্রিয়, অনেক ভালো রেজাল্ট আমি পেয়ে থাকি আমার চেম্বারে। আর যাদের ব্রেস্ট একদম ছোট বা একটু কনসার্ন, একটু ডিফারেন্ট আছে, তাদের ক্ষেত্রে মানে একটু ফিলার করতে চান, যারা একটু ফুলার একটা লুক চাচ্ছেন, তাদের ক্ষেত্রে ব্রেস্ট ফিলার হতে পারে একটা গুড অপশন। সো আসলে এটা এভাবে বলা যাবে না যে কার জন্য কোনটা দরকার। এটা সঠিক একটা ইভালুয়েশন দরকার সবার আগে, যে কার কি প্রবলেম এন্ড ওই প্রবলেম থেকে সলিউশন পাওয়ার জন্য কোন ট্রিটমেন্টটা কার জন্য বেস্ট। আমার চেম্বারে আমি এই ধরনের রোগী প্রতিনিয়ত দেখে থাকছি এবং তাদের ট্রিটমেন্টও দিয়ে থাকছি। আপনারা যদি এরকম একটি বিষয় নিয়ে সাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু ইউ ক্যান ডেফিনেটলি ডিসকাস উইথ মি। সো থ্যাংক ইউ সো মাচ।